আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। কুয়েত থেকে বলছিলাম জাহিদুল ইসলাম জাহিদ। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের মাঝে অনেক তথ্য জানানোর জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। খুবই একটি খুশির বিষয়, খুবই একটি আনন্দের সংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা জেনে খুশি হবেন যে আ আ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, বিশেষ করে ১২টি দেশের সৌদি আরব, মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ আরও কিছু দেশ, প্রায় মোট ১২টি দেশের যে অ্যাম্বাসির যে প্রধান ছিল বাংলাদেশ, প্রত্যেকটা দেশে বাংলাদেশের নিজ নিজ যে দূতাবাস আছে, সেই দূতাবাসের যারা দায়িত্বরত আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। কেন পরিবর্তন করা হলো? পরিবর্তন করা হচ্ছে না, পরিবর্তন করা অলরেডি হয়ে গেছে। ডক্টর ইউনূস সরকারের প্রবাসীদের নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা একটা শুভ সংবাদ। আপনাদের কাছে এই শুভ সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের ৯ দফা দাবি আছে, একে একে আমাদের ৯ দফা দাবি পূরণ হবে, এতে বিশ্বাসী। মানে একটা জিনিস আপনারা বলে থাকেন, বাংলাদেশের মানুষ বলে থাকে যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। তো যেহেতু ডক্টর ইউনূস সরকার আসার সাথে সাথে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা দূতাবাসের প্রধান যারা নিয়োজিত আছেন, বিশেষ করে ভিসা দুর্নীতি, দূতাবাসে গেলে ঠিকমতো মানে সেবা দেওয়া হয় না, পাসপোর্টজনিত সমস্যার কারণে বারবার ঝুলিয়ে রাখে। প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে, পরিশ্রম শেষ করে গিয়ে দূতাবাসে গিয়ে যে তাদের থেকে সেবা নেবে, পর্যাপ্ত সেবাটা পর্যন্ত তারা দেয় না। তো নানা রকম দুর্নীতি একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছিল প্রতিটা দেশের দূতাবাস। বিশেষ করে আমি কুয়েত থাকি, কুয়েত সম্পর্কেও আমি জানি। সৌদি আরবের দূতাবাস সম্পর্কে অনেক ভাইদের একদম নেগেটিভ কমেন্ট আমি পড়েছি। মালয়েশিয়ার দূতাবাস সম্পর্কেও আমার কাছে অনেকেই অনেক কিছু বলেছেন ফোন করে। প্রায় প্রতিটা দেশ, সম্মানিত ভিউয়ার্স, প্রায় প্রতিটা দেশের দূতাবাস চরমভাবে দুর্নীতির সাথে জড়িত ছিল এবং প্রবাসীদেরকে মূল্যায়নই করতো না। দূতাবাস দেওয়া হয়েছে কি জন্য? একটা জিনিস চিন্তা করেন, প্রবাসীদের সেবা দেওয়ার জন্য। আর সেই দূতাবাসের আপনারা যখন সেবা নিতে যাবেন বা আমরা যখন সেবা নিতে যাই, তখন আমাদের সাথে এমন বিহেভ করা হয় যেন আমরা ওখানে চাকর, আর ওখানে ওনারা রাজা বাদশাহ। এটা খুবই দুঃখজনক যে এই আচরণ আমাদের সাথে করা হতো, যার কারণে ফলপ্রসূতে ডক্টর ইউনূস সরকার আসার সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা দূতাবাসের প্রধানকে এবং যারা এই ধরনের সিন্ডিকেট বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটা এই শুভ সংবাদ দিয়ে আপনাদের মাঝে শুরু করতে চাচ্ছি। সামনে আমাদের ৯ দফা দাবি আছেন, অনেক দাবি আছে। আমি বিগত একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ থেকে ১ লাখ টাকা বা ১.৫ লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যাওয়া যাবে। এই ভিডিওতে দেখলাম অনেক অনেক ভাইরা বিরূপ মন্তব্য করেছেন। আমার কাছে বলছেন যে আপনি তথ্যটা পেলেন কই, প্রমাণ কি? আসলে ভাই দেখেন, রাষ্ট্রীয় কাজ, যে কোনো কাজ শুরু হওয়ার আগে স্টেপ বাই যেতে হয়। আপনি হুট করে একটা জিনিস করতে চাইলে হবে না। এখানে মানে স্টেপ বাই পার হতে হবে। এই যে কাজগুলো, এই কাজের ১ম ধাপই হলো এটা, যারা দূতাবাসকে পুনর্গঠন করতেছে। এখানে দূতাবাস জড়িত। দূতাবাসকে যদি শক্তিশালী করা হয়, বাংলাদেশ দূতাবাসকে যদি শক্তিশালী করা হয়, ভ্যালুয়েবল করা হয়, তাহলে কি হবে? ভিসা যেকোনো দেশ থেকে ফ্রিতে বাংলাদেশকে দেওয়া হবে। বিশেষ করে যেমন ইন্ডিয়া, তাদেরকে ভিসা দিয়ে থাকে। কুয়েত থেকে বলেন, সৌদি আরব থেকে বলেন, মালয়েশিয়া থেকে বলেন, কোনো টাকা নেওয়া হয় না। শুধুমাত্র তারা ইন্ডিয়াতে যে প্রসেসিং খরচ এবং প্লেন ভাড়া, এটা দিয়ে চলে আসে। শ্রীলঙ্কারও একই অবস্থা। পাকিস্তানের থেকেও টাকা নেওয়া হয় না। নেপাল তো আমাদের চাইতে উন্নত রাষ্ট্র না, না? নেপালের অ্যাম্বাসি এতটাই শক্তিশালী, যে কোনো দেশের বা যে কোনো ওদের অ্যাম্বাসিগুলো এতটাই কার্যকরী যে ওদেরকেও ভিসা ফ্রিতে দেওয়া হয়। এই যে ক্লিনার ভিসা বলেন, লেবার ভিসা বলেন, ওয়ার্কিং ভিসা বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা দেশ থেকে ফ্রিতে দেওয়া হয়। কিন্তু এখানে কিন্তু অনেক ভিসা ব্যবসায়ীরা বা সিন্ডিকেট এখানে কিন্তু দালাল এজেন্সির মাধ্যমে এই ভিসাগুলো বাড়তে কুয়েতের ভিসা তো এখন ৭ লাখ টাকার নিচে কোনো ভিসাই নেই। ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ, ১৪ লাখ, ১৫ লাখ পর্যন্ত ভিসার দাম চাইতেই আছে, মানে বাড়তেই আছে এদের মানে চাহিদা। তো মালয়েশিয়ারও একই অবস্থা, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, ইউরোপের কথা তো বাদই দিলাম। আমার ইউরোপের ভাই বোনেরা যারা আছেন তারা তো দেখা ২০ লাখ হলে ইউরোপে চলে যাচ্ছে, তাও লিগ্যাল ভিসা পাওয়া যাচ্ছে না। তো টাকাটা আসলে ফ্যাক্ট নাই, এইভাবেই তারা মানে ভিসার
সংরক্ষণ করার চেষ্টা করে। বিষয়টাও কিন্তু মোটেও এরকম হওয়ার কথা ছিল না। আমাদের হওয়ার কথা ছিল আমরা বাইরে যাব কাজ করতে, শ্রম দিতে যাব। আমাদের উল্টো আরো অনেক কনভিন্স করে, আমাদের সাথে চুক্তিবদ্ধ করে, আমাদের সুযোগ সুবিধা দিয়ে তারা নিয়ে যাবে। এটাই হলো বাস্তবতা। কিন্তু আমাদের উল্টা ৭ লাখ, ৮ লাখ টাকা, ৫ লাখ টাকা খরচ করে দেশে অন্য দেশে যেতে হচ্ছে। এটা তো খুবই দুঃখজনক। এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যর্থতা, এটা বাংলাদেশের এম্বাসির ব্যর্থতা, এটা বাংলাদেশের পূর্বের সরকারগুলোর ব্যর্থতা। তো ডক্টর ইউনূস সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। বিশেষ করে আসিফ নজরুল স্যার আসার সাথে সাথে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে প্রত্যেকটা দেশের এম্বাসির প্রধানকে পরিবর্তন করা হবে। বাংলাদেশ এম্বাসিগুলো যে অবস্থান করতেছে, সাধুবাদ জানাই এরকম সিদ্ধান্তকে, স্যালুট জানাই আমরা প্রবাসীদের পক্ষ থেকে। সকল প্রবাসী যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এই বিষয়টি আপনার কেমন লাগলো। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন যে আমাদের ইউনূস সরকার আমাদের জন্য কি করবেন বা কতটুকু করতে পারবেন। আসলে দেখেন ভাইরা, ডক্টর ইউনূস সরকার এখন যে বাংলাদেশে অবস্থান করতেছে কি পরিস্থিতি দেখেন, একের পর এক কিন্তু সমস্যার সম্মুখীন। কিছুদিন আগে কি হলো, আওয়ামী লীগ থেকে ষড়যন্ত্র করা হলো, কু করার একটা ষড়যন্ত্র করা হলো হাইকোর্টের, এটা আন্দোলন করে ছাত্ররা নস্যাৎ করে দিল। এরপর আরেকটা চক্রান্ত করা হলো, হিন্দুদের দিয়ে সংখ্যালঘু নির্যাতন, শাহবাগে তাদেরকে আন্দোলন করানো হলো, মানে তাদের বাড়িঘর কোন জায়গায় এটা ঠিকানা পর্যন্ত দিতে পারছে না, অনেকে ইন্টারভিউতে দেখতে পাচ্ছি, মানে কতটা মিথ্যাচার করে এগুলো করা হলো। এগুলো সব হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। ডক্টর ইউনূস সরকারকে মানে ব্যর্থ করার একটি পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিল। কিন্তু সেটাও যখন ব্যর্থ হলো, একের পর এক তাদের পরিকল্পনা যখন ব্যর্থ হচ্ছে, তখন কি করতেছে ইন্ডিয়া এই মুহূর্তে বাংলাদেশকে গেট ছেড়ে দিয়ে, বাঁধ ছেড়ে দিয়ে, যে বাঁধটা 1993 সালের পর থেকে এ পর্যন্ত খোলা হয় নাই, সেই বাঁধটাই এখন খুলে দেওয়া হলো হুট করে, পূর্বের কোনো প্রকার বিপদ সংকেত না দিয়ে, বা খুলে দেব বা ১ ঘন্টা আগেও যদি বলে দিত সেটাও হতো। মানে রাতের আধারে বাঁধটি খুলে দেওয়া হলো। এখানে কলকাতা নিউজ বলতেছে বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে ডাকা হয়েছে, সরি ইন্ডিয়ার দূতাবাসের প্রধানকে ডাকা হয়েছে, সে ডক্টর ইউনূসকে বলছে বাঁধ থেকে অটোমেটিক খুলে গেছে পানির চাপে। তো এখন পলকের মতো কথা বলছে, পলক যেরকম পলকে পলকে বলেছিলেন যে ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, বা এক এক সময় এক এক কথা। তখন ইন্ডিয়ার মিডিয়া এক কথা বলতেছে, ইন্ডিয়ার দূতাবাসের লোকজন এক কথা বলতেছে, ইন্ডিয়ার সরকার এক কথা বলতেছে, তাদের পলকের মতোই অবস্থা। তো এটা থেকে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করা যাবে না, বাংলার মানুষ এটাকে ব্যর্থ হতে দেবে না। এই বন্যার কারণে আমি স্যালুট জানাই যারা বন্যার এই অবস্থাতে বাংলাদেশের হিন্দু, মুসলিম ও বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে, একতাবদ্ধ হয়ে যেভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আমি স্যালুট জানাই। প্রবাসীদেরকেও স্যালুট জানাই যারা সর্বাত্ম অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন। তো প্রত্যেকটা মানুষই এবার প্রমাণ করে দিল বাংলাদেশ একটি সোনার দেশ, বাংলাদেশ চাইলে সবই সম্ভব। আসলে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের বক্তব্য শুনলাম, তাদের যে স্পৃহা, তাদের যে কথা বলার স্টাইল, ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাবে, ভবিষ্যৎ বাংলাদেশ যে আরো উপর দিকে যাবে, এটার প্রমাণ বর্তমান দিয়েই যাচ্ছেন। তো যাই হোক, আমি আসলে এই পয়েন্টে না, আমি যে পয়েন্টে কথা বলেছিলাম এই পয়েন্টে এই বিষয়টা উঠে আসলো এই জন্যই, বর্তমান পরিস্থিতির কারণে। তো ডক্টর ইউনূস সরকারের প্রতি কিন্তু আমরা আশা রাখতে পারি তিনি আমাদের একে একে সবগুলো দাবি পূরণ করবেন। তবে আমাদের এখানে কি করতে হবে, তাকে পর্যাপ্ত সময় দিতে হবে, অধৈর্য হলে হবে না। আমরা অবশ্যই এখানে অনেক নেগেটিভ কথা বলবো, অনেকেই আমাদের মনোবল নষ্ট করার জন্য চেষ্টা করবে। আমরা কিন্তু কখনোই তাদের কথাতে কান দেব না। আমরা আমাদের দাবিতে সবসময় অনড় থাকবো। বিশেষ করে আমাদের যে দাবিগুলো আছে তার ভিতরে ১ নম্বর হলো পেনশন, এটা কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ২ নম্বর হলো ভিসার যে সিন্ডিকেট আছে বা ভিসা আমাদের এত টাকাতে বাইরে আসতে হয়, এই দাবিটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ৩ নাম্বার হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যে লোন, সেটা অবশ্যই খুবই ভালোভাবে দিতে হবে এবং সুদমুক্তভাবে দিতে হবে, এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আমাদের লোন দেওয়া হবে। এবং যারা প্রবাসী থেকে যান, তারা ব্যবসা করতে গেলে তাদেরকেও লোন দেওয়া হবে বিনা জামানতে, এটা করতেই হবে। আমি আশা করি ডক্টর ইউনূস সরকার এগুলো ধাপে ধাপে পূরণ করবে। এছাড়াও আমাদের ফ্যামিলির নিরাপত্তা, এছাড়া আমাদের প্রবাসী কার্ড, এছাড়া আমাদের প্লেনের টিকিটের সমস্যাগুলো সহ আমরা যে ৯ দফা দাবি দিয়েছি,
প্রত্যেকটা পয়েন্ট এই সরকার পূরণ করবে, আমরা আশাবাদী। শুধু আমাদের তাদের সরকারকে সাপোর্ট করতে হবে এবং সময় দিতে হবে। এখন কতদিন সময় দেব সেটা নির্ভর করবে হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপর। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যদি যত দ্রুত সম্ভব তারা ঘুরে দাঁড়াবে, যত দ্রুত সম্ভব রাজনৈতিক কুচক্র মহলকে তারা পরাজিত করে, বা অলরেডি পরাজিত করার কারণেই এখন এই অবস্থানে, তারপরও যারা ষড়যন্ত্র করতেছে তাদের মুখের উপর একের পর এক দাঁত ভাঙা জবাব দিয়ে একের পর এক প্রতিরোধ গড়ে তুলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, দেশটা সুন্দরভাবে সাজিয়ে নেব, গঠন করে নেব। তারপরে অবশ্যই আমরা প্রবাসীদের বিষয়গুলো আদায় করে নেব এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে। আপনারা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত পরামর্শগুলো দিয়ে যাবেন যে আরও কিভাবে আমরা এই দাবিগুলো স্ট্রংভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারি এবং তারা যেন দ্রুত এই দাবিগুলো মানে কাজ করা শুরু করে দেয়। তো আপনাদের মূল্যবান মতামতকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। অবশ্যই মতামত দিয়ে যাবেন আর ভিডিওটি সর্বত্র শেয়ার করে দেবেন। অবশ্যই যে ভিডিও দেখবেন একটি লাইক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।